বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফে নামটা শুনলেই মাথায় প্রথমে কি আসে? ফুটবল নাকি জমজমাট কোনো মেগা সিরিয়াল নাটক? হ্যাঁ ভাই, দেশের ফুটবল মাঠে গোল হোক আর না হোক, বাফুফের ড্রেসিং রুমে নাটকের কোনো কমতি নেই। শেষ পর্যন্ত যদি থমাস ডুলি বাংলাদেশের প্রধান কোচ হয়ে আসেন, তবে এর সহজ মানে দাঁড়াবে একটাই: মাঝখানের এই কয়দিন বাফুফে আমাদের সাথে স্রেফ নাটক করলো। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভাবুন তো, ঠিক যেই সময় বাফুফে কোচ করছে, ঠিক সেই সময়ই গায়ানা জাতীয় দল থেকে থমাস ডুলির পদত্যাগ করাটা কতটা কাকতালীয় হওয়া সম্ভব? এটা কি আসলেই কাকতালীয়, নাকি পর্দার আড়ালে আগে থেকেই স্ক্রিপ্ট লেখা ছিল? প্রশ্ন কিন্তু উঠছে। ধরে নিলাম দুলির গায়না ছেলেটা একদমই কাকতালীয়, কিন্তু প্রশ্ন হলো, শর্টলিস্টে ইগো স্টিমাস বা পিটার স্ট্রাকের মতো হাই প্রোফাইল কোচ থাকার পরও বাফুফে কেন ডুলির দিকেই ঝুঁকছে? এদের কাউকে নিয়োগ দিলে কি দেশের ফুটবলে প্রোফাইলটা একটু ভারী হতো না? আরেকটা মজার লজিক শুন, ডুলি যদি বাংলাদেশের লোভনীয় চাকরির অফার পেয়ে মাঝপথে গায়না ছেড়ে চলে আসতে পারে, তবে কালকে যদি অন্য কোনো দেশ তাকে একটু বেশি টাকা বা ভালো অফার দেয়, সে যে বাংলাদেশকে মাছ দড়িয়ে ফেলে চলে যাবে না, তার গ্যারান্টিকে দিবে? বাফুফে কি এই ঝুঁকির কথা একবারও ভেবে দেখেছে? চলুন ডুলির কোচিং ক্যারিয়ার একটু ব্যবচ্ছেদ করা যাক। ফিলিপাইন বাদে সে সর্বোচ্চ সময় কোচিং করেছে আজ থেকে প্রায় 25 বছর আগে। 2001-2 মৌসুমে জার্মানির সেকেন্ড টায়ারে মাত্র 15টি ম্যাচের জন্য, তাও আবার সেখানে সে মূলত ছিল টেকনিক্যাল ডিরেক্টর। এরপর ফিলিপাইনকে এশিয়ান কাপে কোয়ালিফাই করে ডুলি হিরো বনে যান ঠিকই, কিন্তু সেখানেও নতুন চুক্তি পাননি। ফলাফল, 2018 সালের পর থেকে ডুলি সাহেব আর কোনো দলেই 3 থেকে 4টির বেশি ম্যাচে কোচিং করতে পারেননি। ভিয়েতনামে এক ক্লাবে 2 মেয়াদে 3 মৌসুম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে সময় পার করেছেন। আর 2022 সালে যখন ফিলিপাইনে দ্বিতীয়বার মতো ফিরলেন, তখন এশিয়ান কাপের বাছাই পর্বেই দল ব্যর্থ হলো এবং তাকে সরাসরি স্যাক করা হলো। এই হলো আমাদের সম্ভাব্য কোচের হেডকোয়ার্টারের খতিয়ান। শুধু মাঠের পারফরমেন্সই নয়, মাঠের বাইরেও ডুলির ট্র্যাক রেকর্ড বেশ রঙিন। গত নভেম্বরে গায়ানার স্থানীয় ফুটবলাররা সরাসরি অভিযোগ তুলেছিলেন যে ডুলি নাকি তাদের ঘরোয়া লিগ এবং খেলোয়াড়দের কোয়ালিটিকে যাচ্ছেতাইভাবে অপমান করেছেন। ডুলির অবশ্য ডিফেন্স ছিল অন্য, সে নাকি ডিসিপ্লিন শেখানোর জন্য উদাহরণ দিয়েছিলেন মাত্র। শুধু তাই নয়, গায়ানার এক জার্নালিস্টের মতে ডুলি গায়ানার স্কোয়াডে আগে যে কোনো সময় চেয়ে প্রবাসী বা বংশোদ্ভূত খেলোয়াড়দের বেশি ব্যবহার করেছিলেন। যদিও গায়ানা ফেডারেশনের তদন্তে ডুলির কোনো অপরাধ খুঁজে পাওয়া যায়নি, তবে একটা বিষয় পরিষ্কার: ডুলি লোকালদের চেয়ে প্রবাসীদের উপর ভরসা করতে বেশি ভালোবাসেন। অবশ্য একটা কথা স্বীকার করতেই হবে, বর্তমান কোচ হাবিয়ার ক্যাব্রেরার চেয়ে থমাস ডুলি যে অনেক বেটার এবং ট্যাকটিক্যাল স্ট্রং কোচ, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ওপর ডুলির একটা প্লাস পয়েন্ট হলো, বাফুফের ভেতরে কোনো সিন্ডিকেট তাকে সহজে প্রভাবিত করতে পারবে না। উপরন্তু বাংলাদেশ দলের জেমিডের পর যে প্রবাসী খেলোয়াড়দের অবমূল্যায়ন করা হচ্ছিল, ডুলি আসলে তারা হয়তো আবার সঠিক মূল্যায়ন পাবে। কিন্তু ভাই, বাফুফের শর্টলিস্টে থাকা বাকি হেভিওয়েট কোচদের নামের দিকে তাকালে ডুলিকে মন থেকে মেনে নেওয়াটা সত্যি কঠিন। ক্যারিয়ারের এই শেষ প্রান্তে এসে বাংলাদেশের ফুটবলের নোংরা সিন্ডিকেটের সাথে ফাইট করে কোচিং করানোর মতো এনার্জি থমাস ডুলির থাকবে তো?